ডাক্তার এসে জানালো আশা এখন ঠিক আছে। কিছুর সাথে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারিয়েছিল সে। মনির নিশ্চিত হলো শোয়েবকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো এটা জানানোর জন্য যে আশা এখন ঠিক আছে। চাঁদ ওষুধ আনতে গেল। মনি আশার কাছে গেল, দেখলো ডাক্তার আকাশ আশার পাশে বসে আছে। আশা তাকিয়ে আছে ডাক্তারের দিকে। কইতাছিলাম কি ডাক্তার বাবু, আপনি যদি অনুমতি দেন তো আপারে লইয়া গ্রামে চলে যাইতে পারি। মনির কথা শুনে ঘোর কাটলো দুজনের। মনি ভাবছিল যে ডাক্তার বাবুর সাথে আশার বিয়ে দিলে কেমন হয়। ডাক্তারকে দেখে মনে হয় সে কতটা পছন্দ করে আশাকে, কিন্তু আশা তো জেদ ধরে বসে আছে, সে কাউকে বিয়ে করবে না। এদিকে বোনকে বিয়ে না দিয়ে সে নিজেও বিয়ে করবে না। মনি আকাশকে বলল, ডাক্তার বাবু, আপনি আমার সাথে বাইরে চলেন, আপনার লগে আমার কথা আছে। আপনি বিয়ে করেছেন ডক্টর বাবু? না। ডক্টর বাবু, আমার বোনরে কি আপনি বিয়ে করবেন? মনির কথা শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আকাশ। কি বলবে ভেবে পাচ্ছে না। মনির এমন আচমকা প্রশ্নে ভেবাচাকা খেয়ে যায় আকাশ। দেখেন ডাক্তার, আমি জানি আপনি আমার আপারে পছন্দ করেন, কিন্তু বিয়ে করার কথা বলতেই আপনি চুপ হয়ে গেলেন কেন? দেখো মনি, আমি আশাকে পছন্দ করি, এটা ঠিক, তাকে ভালোবাসি, এমনকি বিয়েও করতে চাই, কিন্তু এক হাতে কি তালি বাজে বলো? তোমার বোন আর তোমার পরিবারের ব্যাপারে সব কথা জানি। তোমার বোন নিজে আমায় বলেছে, এমনকি সেটাও বলেছে যে ভালোবাসা শুধু একবারই হয়। তাকে আমি অনেক বুঝিয়েছি, আমার পরিবারকেও রাজি করেছি বিয়ের জন্য, আশাকে আমার বাবা মাকেও দেখিয়েছি, কিন্তু আশা এই ব্যাপারে কিছু জানে না। আমার পরিবার আশাকে অনেক পছন্দ করছে, ওর বিয়ে হওয়া সত্ত্বেও ওকে মেনে নিয়েছে, কিন্তু তোমার বোন বিয়ে করবেই না বলে বসে আছে। আপনি কখনো নিজের মুখে বিয়ের কথা কইছেন ডাক্তার? না, আমার সাহস হয়নি। চলেন আমার লগে, আপনি হ্যারে নিজের মুখে বিয়ার কথা কইবেন। রাজি না হইলে হেরে রাজি করানোর দায়িত্ব আমার। মনি আকাশকে নিয়ে ঘরে ঢুকতে যেই না দরজা খুলেছে, তারা দুজনে দেখে যে আশা এতক্ষণ দরজার পেছনে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। আশা তাদের সব কথা শুনে ফেলেছে। আকাশ মনির কথা মতো মনির সাহস এনে আশাকে জিজ্ঞেস করলো, আশা বিয়ে করবে আমায়? দেখো, না করবে না কিন্তু। সেই 5 বছর ধরে তোমাকে আমার মনের কথা বলতে চাচ্ছি, কিন্তু পারিনি। আজকে মনি আমাকে সাহস জাগিয়েছে তোমাকে বলার জন্য। বলো, বিয়ে করবে আমায়? আশা মাথা নাড়লো আর হ্যাঁ সম্মতি জানালো। আকাশ খুশিতে আশার হাত ধরে ফেললো আর বলল, এই যে তোমার হাত ধরলাম মরার আগে পর্যন্ত, আর ছাড়ছি না, সে যাই হয়ে যাক না কেন। মনিও ভীষণ খুশি, সে পেরেছে তার বোনদের জীবন সঙ্গী খুঁজে দিতে। এবার বাড়ি ফেরার পালা। নৌকায় উঠে বসে আশা, মনি আর চাঁদ। আকাশ তাদের বিদায় জানালো আর বলল কালকেই তার বাবা মাকে সাথে নিয়ে মোল্লা বাড়িতে যাবে সে। নৌকার উপর মনি আশার কাছে জানতে চাইল যে সে কিসের সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে পড়েছিল। আশা বলল যে সে তার ঘরে বসে কাজ করছিল। হঠাৎ কেউ একজন ঘরে ঢুকে এসে তার মাথায় কিছু একটা দিয়ে আঘাত করে আর সে চিৎকার করে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়, কিন্তু যে তাকে আঘাত করেছে তার চেহারা সে দেখতে পায়নি। শহর থেকে ফিরতে ফিরতে বিকেল হয়ে যায়। মনি বাড়ির সকলকে জানিয়ে দেয় তার বোনের বিয়ে শহরের ডাক্তারের সাথে দিতে চায়। সবাই শুনে অবাক হলেও কেউ অমত প্রকাশ করেনি, কেননা বাড়ির বড় মেয়ের বিয়ে হবে এটাই অনেক। আশাকে বিয়ে দিলেই মনি বিয়ে করতে রাজি হবে, তাই গুলশান আরাও কিছু বলেনি। সকালবেলা মোল্লা বাড়িতে আয়োজন শুরু হলো। শোয়েব আর চাঁদ বাজার করে নিয়ে এলো। তারা, মনি আর আখি আশাকে সাজাতে ব্যস্ত। লাল আর গোলাপি রঙের দুটি শাড়ি দেখে মনি জিজ্ঞেস করলো, আপা, তুমি একলা মানুষ, 2টা শাড়ি কেন বের করছো? লাল শাড়িটা তোর জন্য। কেন আমি শাড়ি পরবো কেন? মনি আপা, পাশের গ্রামের শিকদার কাকারা আইবো তোমারে দেখতে। বাহ, বোনের বিয়ে হইলই না তার আগেই তাকে দেখতে আইবো। মায়ের সাথে কথা বলে আসি। লাভ নাই, ছোট আম্মা আর দাদি দুজনের পরিকল্পনা এইটা। মনিকেও আশার সাথে জোর করে শাড়ি পরিয়ে দেয়া হলো। শিকদার বাড়ি থেকে ছেলের বাবা সিজান শিকদার, ছেলের মা জান্নাত বেগম
এবং ছেলের দাদি জাহানারা বেগম এলেন। গুলশান আরা এগিয়ে এসে জাহানারাকে বুকে জড়িয়ে নিলেন। তাদের সামনে নিয়ে আসা হলো মনিকে। জান্নাত বেগম মনির পাশে এসে বসলেন। তাকে অনেক কিছু জিজ্ঞেস করতে লাগলেন। তুমি রাঁধতে পারো মা? জি না। আরে জান্নাত মা, ছাড়ো তো, জানো না, শিখে নেবে। শিকদার বাড়ির সকলে খাওয়া দাওয়া করে নিল। তারপর মনিকে আংটি পরিয়ে চলে গেল। তারপর শহর থেকে লোকজন এলো। যদিও আশাকে তারা আগেই পছন্দ করে রেখেছে, তাই আজকে তারা আশাকে আংটি পরিয়ে দিল এবং বিয়ের তারিখ ঠিক করে চলে গেল। বাড়ির সকলে অনেক খুশি। আশার বিয়ের পর মনিকে বিয়ে দেবে। মনি তখনও শাড়ি পরেই আছে। রাতের বেলা সে ঘাট পাড়ে গেল। নৌকায় বসে হাতে থাকা আংটিটার দিকে তাকালো। চাঁদের আলোয় আংটিটা যেন চকচক করছে। মনি যেন মেনে নিতে পারছে না তারও বিয়ে হতে চলেছে। লোকে বলে যে চাঁদের মতো দেখতে তুমি, কিন্তু আমি তো তোমাকে বলবো তুমি নিজে আমার কাছে একটা চাঁদ। কে? আমি আলী। আবার আপনি? জি আমি। আজকে শাড়ি কেন পরেছ? অবশ্যই সুন্দর লাগছে খুব। ওই যে দূর আকাশের চাঁদের থেকেও বেশি সুন্দর। আমি তো ভাবলাম আসমান থেকে কোনো পরি নেমে এসছে। আপনি কি আমারে সুন্দর বলে অপমান করতেছেন? আমি সুন্দর নই, তারপরেও আপনি আমারে বারবার সুন্দরের সাথে তুলনা করতেছেন। এতে আমি অপমান বোধ করি। একবার আমার চোখ দিয়ে নিজেকে দেখো। আমার কাছে তোমার চেয়ে সুন্দর আর কেউ নয়। ইয়ার কি করতেছেন আপনি আমার লগে? আমি সুন্দর না এটা আমি জানি। এর আগে কেউ কোনোদিন আমার সুন্দর কয় নাই। মানুষকে মানুষ অসুন্দর বানায় সৃষ্টিকর্তা না। মনি আলীর চোখের দিকে তাকায়। আলী লক্ষ্য করে তার চোখের মধ্যে পানি জমে গেছে। বন্ধ করলেই টপ করে চোখের পানি গাল বেয়ে নেমে পড়বে। বলতে বলতেই চোখ থেকে পানি পড়ে গেল। মনি তার হাত দিয়ে যখন চোখের পানি মুছল, তখন আলী লক্ষ্য করলো তার হাতের আংটিটা। তোমার মন খারাপ? না। তাহলে ঝগড়া করছো না কেন আজকে তুমি? রোজ তো অনেক ঝগড়া করো, আজকে ঠিক কথা বলছো না তুমি। না, কিছু হয়নি। একটা কথা জিজ্ঞেস করব। তোমার হাতের এই আংটিটা শিকদার বাড়ি থেকে আমারে দেখতে আইছিল, ওরাই দিয়া গেছে। বলো কি? শিকদার বাড়ি পাশের গ্রামের নাকি? চিনেন আপনি? হ্যাঁ চিনবো না কেন, আমাদের বাড়ির পাশেই বাড়ি তো। ওই বাড়িতে একটাই ছেলে, দেখতে মোটা, বেটে, টাকলা, চর্বিযুক্ত ছেলে। তোমার সাথে বেশ মানাবে। মনি কিছু না বলে চুপ করে বসে থাকে। আলী ভেবেছিল এভাবে বলার পর মনি তার সাথে ঝগড়া করবে, কিন্তু মনি চুপচাপ বসে আছে। একটু আগে আকাশ বেশ পরিষ্কার ছিল, এখন মেঘ জমে গেছে। এক ফালি চাঁদকে মেঘ ঢেকে দিয়েছে। মনি, আজকে তোমার মনটা খুবই খারাপ, আমি ভালো করে তা বুঝতে পারছি। আমার ইচ্ছা আছিল যদি কোনোদিন আমার বিয়ে হয় তাইলে যেন এমন ছেলের সাথে আমার বিয়ে হয় যে এই গরিব হোক আর তার কাছে যেন ভালোবাসার অভাব না থাকে। হে যেন ভালো হয়, আমার যেন মন থেকে ভালোবাসে, আমার যত্ন করে, আমার সম্মান করে, আমার কথা শুই না চলে, আমার জন্য যেন হে পুরা পৃথিবীর লগে যুদ্ধ করে। কোনো রাজকুমার লাগবো না আমার। হয়তো সে ছেলেটা তেমনই, তোমার মনের মতো। যদি হ্যাঁও আমার মতন পরিবারের চাপে বিয়ে করে, আবার যদি মাইনা না নেয়। হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নেমে পড়ল। প্রচন্ড জোরে বজ্রপাত হতে লাগলো। বৃষ্টি থেকে বাঁচার জন্য দুজনে ছই এর নিচে ঢুকে পড়ল। তুমুল বেগে বৃষ্টি হচ্ছে আর ঘন ঘন বাজ পড়ছে। প্রচন্ড শব্দে মনি বারবার তার কানে হাত দিচ্ছে। আলী পাশে থাকা হারিকেনটা জ্বালালো। ভেতরে ঘুটঘুটে অন্ধকার ছিল। আলো জ্বালানোর পর অন্ধকার কেটে গেল। মনির মুখটা তখন স্পষ্ট দেখা যাচ্ছিল। আলী তাকিয়ে আছে তার চিন্তা জড়িত মুখটার দিকে। মায়া ভরা দুটো চোখ থেকে অঝরে পানি ঝরছে। তার চোখের পানি আর বাহিরের এই বৃষ্টি যেন দুটো সমানে সমানে প্রতিযোগিতায় নেমেছে। মনি একটু বাদে বাহিরে তাকিয়ে দেখলো বৃষ্টি কমেছে কিনা। বাড়ি যেতে হবে, দেরি হয়ে গেছে। আচ্ছা মনি, তুমি কি কাউকে ভালোবাসো? মনি মাথা নাড়িয়ে না সূচক উত্তর দেয়। বাহিরে প্রচন্ড জোরে বাজ পড়ায় দু কানে হাত দিয়ে চিৎকার দিয়ে ওঠে মনি। দু চোখ বন্ধ করে নেয় সে।
ভয়ে কাতরে যাচ্ছে মেয়েটা। আলী চাইলেও কিছু করতে পারছিল না। সে ভাবছিল মনিকে তার বুকে জড়িয়ে রাখতে, তাকে সান্ত্বনা দিতে যে ভয় পেও না, আমি আছি তোমার পাশে। আলী মনির কাছে এসে বসলো। মনি যেন একটু সাহস পেল, ভয়ার্ত গলায় বলল, আমি কি আপনার হাতটা ধরবার পারি? বজ্রপাতের শব্দে আমার সেই ভয় লাগতেছে। আলী সব ইতস্তত বাদ দিয়ে মনিকে বুকে জড়িয়ে নিল আর তার মাথায় হাত রাখলো। নিজের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব ভুলে মনিও তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। এখন আর একটুও ভয় লাগছে না তার। আলীর বুকে সে শান্তিতে ঘুমিয়ে পড়ল। রাত পেরিয়ে ভোর হয়ে গেল। পাখির ডাক শোনা যাচ্ছে চারপাশে। মনির ঘুম ভেঙে গেল। নিজেকে আলীর বুকের ওপর আবিষ্কার করলো। চুলগুলো এলোমেলো হয়ে আছে। আলী তার শরীরের চাদর দিয়ে মনিকে ঢেকে রেখেছে। এক মুহূর্ত দেরি করা যাবে না আর এখানে। নৌকা হতে নেমে আসলো মনি। বাড়ির পথে রওনা দিল। আলীর চাদর এখনো তার গায়ে জড়িয়ে নিয়ে আছে। রাস্তায় কারো সাথে ধাক্কা লেগে দূরে সরে গেল মনি। অপরিচিত বললে ভুল হবে, মনি তাকে চেনে। সম্পর্কে আসার আগের শ্বশুর তিনি, নাসিরের বাবা হন। মনি তাকে ভালো করেই চিনে। মুখ ঢেকে রাখায় জামাল ইকবাল তাকে চিনতে পারল না। এই ভোরবেলায় কই যান কাকা আপনি? হানিফ সওদাগর। মনি সওদাগর বাড়ির নাম শুনে চমকে ওঠে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছিল। জামাল ইকবাল তাকে বলল, আমারে চিনবেন না আপনি কাকা? কোনো রকমে মনি সেখান থেকে বের হয়ে এলো। বাড়ি ফিরে নিজের শাড়ি পাল্টে নিল। একটু বাদে আশার গায়ে হলুদ, রাতে বিয়ে। আশার বিয়েতে বাড়ির কেউই অমত করেনি। যত তাড়াতাড়ি বিয়ে হয় ততই ভালো। বিয়ে বাড়ি বলে কথা, নানান রকমের মানুষ এসেছে। মনি এদের মধ্যে অর্ধেকের বেশি চেনে না। তার ভয় হচ্ছে যদি কোনো অঘটন ঘটে কিভাবে সামলাবে সে। ওপারের ঘরে আশাকে সাজানো হচ্ছে। আত্মীয় স্বজনের বাচ্চাগুলো চারপাশে ছোটাছুটি করছে। মনি সারা বাড়িতে তার মাকে খুঁজছিল আর মা মা করে ডাকছিল। চিল্লাচ্ছিস কেন? আপার বিয়া আর আমার কোনো জামা কাপড় নাই, কি পরবো আমি? হায় রে কপাল, এই মাইয়ায় বলে জামা কাপড়ের অভাব পড়ছে। নিজের আলমারিতে থোয়ার জায়গা নাই, আমার আলমারি রাইখা দিছে, তাও নাকি অভাব পড়ছে। যা তোর আপার কাছে যা, ওই কি করবে বলে দিবি নি। মনি ছুটে গেল আশার ঘরে। আশা তখন শাড়ি পরছিল। মনি আলমারিতে খুঁজছিল জামা কাপড়, কিন্তু একটাও ভালো লাগছিল না তার। বিছানার ওপরে অনেক কিছু রাখা ছিল। কৌতূহল বশত সে দেখছিল, তার মধ্যে থেকে একটা লাল ওড়না বের হলো। ওড়নাটা মনির খুব পছন্দ হয়ে গেল। সে ওড়নাটা নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গায়ে জড়ালো। ওড়নাটা মনির পছন্দ হলো খুব। সে নিতে চাইলে আখি বলে, রাইখে দে ওটা, আপা মাথায় দিব কালেমা পড়নের সময়। ওড়নাটা এত পছন্দ হয় রাখতে চাইছিল না মনি। সে হাতে নিয়ে দাঁড়িয়েছিল। শাহানা বেগম একটা লাল ওড়না এনে মনিকে দিয়ে বলল সেটা পরতে, কিন্তু মনি সেটাই পছন্দ হলো না। মনির বারবার ভ্রু কুচকানো দেখে আশা বুঝতে পারল যে মায়ের দেওয়া ওড়না তার পছন্দ হয়নি। সে মনির কাছে এগিয়ে গিয়ে ওড়নাটা তার গায়ে জড়িয়ে বলল, নে বোন, তোর পছন্দ হয়েছে আমি জানি। আমার ঘরে সবার জন্য তুই কত ভাবিস, নিজের পছন্দের মানুষরে দিয়া দিস, আর তোর জন্য এই সামান্য ওড়নাটা তোরে দিতে পারব না আমি? দে, মায়ের ওড়নাটা আমি পরে নিব, নি তুই আমারটা রাখ। ওড়নাটা পেয়ে মনি ভীষণ খুশি। ছুটে তার ঘরে গেল। আবার আয়নার সামনে দাঁড়িয়ে ওড়নাটা গায়ে জড়িয়ে নিজেকে দেখতে লাগলো। আলীর কথা ভাবছিল, সে কি আসলে সুন্দর? তার মধ্যে এমন কি আছে যে আলী তার পিছে পড়ে আছে, তার জন্য দিনের পর দিন অপেক্ষা করে? মনির পরনে গোলাপি রঙের ঘাগরার সাথে লাল ওড়নাটা মানাচ্ছে না, তাই সে খুলে ভাঁজ করে রেখে দিল বিছানার ওপরে। তারা কোথা থেকে যেন ছুটে এসে ওড়নাটা হাতে নিল। মণিয়াপ্পা, ওড়নাটা আমারে দাও।
আমার জামার সাথে কোনো লাল ওড়না নাই, এটা আমি পরুম। মনি তারার কথা শুনে ওড়নাটা তাকে দিয়ে দেয়। তারাও মহা খুশি ওড়নাটা পেয়ে। ওড়নাটার এক কোণা ধরে ওড়াতে ওড়াতে বের হলো মনির ঘর থেকে। কিছুক্ষণ পর বরযাত্রী চলে এলো, সাথে শফিক মোল্লাও ছিল। সওদাগরদের জন্য রাস্তায় যাতে কোনো সমস্যা না হয় তাই তিনি নিজে গিয়ে নিয়ে এসেছেন তাদের। আকাশকে নিয়ে বরের আসনে বসানো হলো। ডান পাশে চাঁদ আর বাম পাশে শোয়েব বসে পড়ল। কাজী সাহেব আসলেন, বিয়ে পড়ানো শুরু করলেন। আকাশের মা বাবা কেউ নেই, সে আর তার কয়েকজন আত্মীয় স্বজনরা এসেছেন। বিয়ে পড়ানো শেষ হলে আকাশ আর আশাকে একসাথে বসানো হলো। সবার খাওয়া দাওয়া করে হাসি তামাশা মেতে উঠল। শোয়েব আকাশকে বলল, আরে বাহ আকাশ ভাই, কি কপাল! তোমরা যাকে ভালোবাসো, তুমি যাকে ভালোবাসো তাকে কত সহজেই পেয়ে গেলে। সহজে পাইনি ভাই, 5টা বছর ধরে পিছে পড়ছিলাম, কত বুঝিয়েছি কিন্তু আমায় পাত্তা দেয়নি। সে তো তোমার কপাল ভালো যে তোমার বউয়ের মনির মতন একজন ছোট বোন আছে, যে তোমার বউকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তুমি তাকে কতখানি ভালোবাসো। যেমন ভাবে বলছো যেন কপাল আমার একার ভালো, আমার চেয়ে তোমার কপাল ভালো। ভাই, মোল্লাবাড়ির সবচেয়ে সুন্দরী মেয়ে তোমার বউ। শুধু মোল্লাবাড়ি কেন, পুরো এলাকাতেও তোমার বউয়ের মতন রূপবতী কেউ নেই। সেই রূপবতীর সাথে তোমার বিয়ে দিয়েছে মনি। রূপবতী দিয়ে কি করব, মনটাই যখন মায়াবতীর কাছে ছিল। শোয়েবের কথা শুনে আখি তার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। শোয়েব আবার বলতে শুরু করলো, এমন যদি হতো পৃথিবীর সব বাধা পেরিয়ে যে যাকে ভালোবাসতো তাকেই পেয়ে যেত। এমন হলে ভাই হাসপাতালের সব নার্সদের সাথে আমার বিয়ে হতো, সবগুলো আমায় বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিল। সবাই হাসি তামাশা করছিল। শোয়েবের মুখ ভার করে অন্যদিকে তাকিয়েছিল। আখি বারবার শোয়েবকে দেখছিল। এর মধ্যে মহিমা বেগম তারাকে খুঁজতে আসলেন, কিন্তু তারা এখানে কোথাও ছিল না। এমনকি পুরো বাড়ি খুঁজে ফেলেছেন, কিন্তু তারা কোথাও নেই। মনি এতক্ষণ তার ঘরে ছিল। মহিমা বেগমের গলা শুনে বাহিরে এসে বলল, বড়মা, তারা তো আমার কাছেই আসিল, ওনারা নিয়া কোনে গেল পাচ্ছি না আর। বড় সাহেব সর্বনাশ হয়ে গেছে। আমগো আশা আফারে কারা জানি তৈলা নিয়ে গেল, আমি আটকাতে পারি নাই বড় সাহেব। শফিক মোল্লা জোরে চেঁচিয়ে বলে, কে আছিস তুই? আসো তো এইখানে। মাফ করবেন বড় সাহেব, ওরা যারে তৈলা নিয়ে লইয়া গেছে হেই লাল ওড়না পড়া আসিল, সেই ওড়নাই যে সকলেই দেখছিলাম আমি আশা আপার ঘরে। লালর না, ওইটা তো আমার থেকে তারা নিয়েছিল পড়ার জন্য। মহিমা বেগম ব্যালেন্স হারিয়ে মাথা ঘুরে পড়ে গেলেন। মনি তার কাছে ছুটে গেল। আমার মাইয়া ডাকার কি ক্ষতি করছে? ওরে কেন কেউ তুইলা লইয়া যাইব? আমাগো বেশি দেরি করে যাইব না বড় আব্বু, ওরা মনে হয় বেশি দূর যাবার পর পারে নাই। চলো, ওগরে পিছু নেওয়া লাগবো তো। মনি কথাগুলো বলেই বন্দুক হাতে নিয়ে বের হলো। শফিক মোল্লা রামপালকে নিয়ে বের হলো। বাকিরা বসে রইল বাড়িতে। চারপাশে রাতের অন্ধকার, আকাশে চাঁদ ঝলমল করছে। মনি একা একা বন্দুক হাতে নিয়ে হেঁটে চলেছে। কোথাও কোনো লোকজন নেই যাকে কিছু জিজ্ঞেস করবে সে। নিজের আপন মনে হেঁটে চলেছে সে লক্ষ্য করলো ঘাট পাড়ে চলে এসেছে সে। নৌকায় বসে একটা কথাই ভাবছে, তারাকে কে বা কারা তুলে নিয়ে যাবে। তারার সাথে কারো শত্রুতা তো নেই, কে নিয়ে গেল তাকে? কেনই বা নিয়ে গেল? হঠাৎ কারো গড়ার আওয়াজ শোনা গেল। মোল্লাবাড়ির মাই এত কি চিন্তা করছে শুনি? কে? আমি আলী। আপনার কি বাড়িঘর নাই মিয়া? সারাদিন ঘাট পাড়ে পড়ে থাকেন। আমার চাদরটা তোমার কাছে রয়ে গেছে, সেটা নিতে এসছে। তার আগে বলো, এত চিন্তা কিসের? হাতুড়িটা কি খেলনা বন্দুক নাকি? গুলি কইরা দেখাই দি খেলনা নাকি আসল? এই না না, দূর রাখো এটা আমার থেকে। মনি আলীকে সব ঘটনা খুলে বলে। আলী অবাক হয়ে শুনছিল। তারপর মনিকে বলল, আমি তো অনেকক্ষণ হলে এখানে বসে আছি, আমি দেখলাম দুটো লোক ওদিকে দিয়ে যাচ্ছে আর বলছে বড়টার জায়গায় ছোটটাকে তুলে আনছে। সর্দার মশাই, এবার দেখিস কি করে আমাদের সাথে। আরেকজন বলছিল
কে জানে, বড়টার মতন ছোটটাও লাল ওড়না পইরা আছে। সওদাগর নাম শুনেই আলীর কাছ থেকে বাকি কথা না শুনে মনি রেগে মেগে ছুটল সওদাগর বাড়ির দিকে। আলীও কিছু না ভেবে তার পেছন পেছন চলল। সওদাগর বাড়ির দরজা পেরিয়ে ভেতরে ঢুকলো তারা দুজন। এদিকে শফিক মোল্লা তার মেয়ে কোথায় খুঁজবে, কি করবে ভেবে না পেয়ে বাড়ি ফিরে গেল। ততক্ষণে বাড়ি থেকে আত্মীয় স্বজন সবাই যার যার বাড়ি চলে গেছে। আকাশ আশাকে নিয়ে বাড়িতেই থেকে গেছে। শোয়েব চাঁদকে বলল, চাঁদ, তোমার উচিত তারাকে খুঁজে বের করা। পিয়ালি না হয় অন্য বাড়ির মেয়ে ছিল, কিন্তু তারা তোমাদেরই বাড়ির মেয়ে। শোয়েবের কথা শুনে চাঁদ পা বাড়াতে যাবে, তখনই একটা লোক এসে বলল, মনি সওদাগরদের বাড়িতে বন্দুক হাতে নিয়ে ঢুকেছে। এদিকে সওদাগর বাড়িতে মনি আর আলীকে একসাথে দেখে বাড়ির সবাই অবাক হয়। সেখানে আসার আগে শ্বশুর জামাল ইকবালও উপস্থিত ছিল। মনি জিজ্ঞেস করলো করিম সওদাগরকে, তারারে তুইলা আনছেন কেন আপনারা? ওর সাথে আপনাকে কিসের ঝামেলা? ভুলবশত তারারে তুইলে আনছে আমার লোক। আমি তো আশারে তুইলে আনতে পাঠাইছিলাম। আশা আপা কেন আবার? আপারে তুইলা আনার কারণটা কি? আমার মাইয়া কেমনে জানমু এই মাইয়াও লাল ওন্না পইরা আছে? এই লাল ওনার কাহিনীটা কি? তারা মাইয়াডা যে ওন্না পরা আছে, এই ওন্না তো বড় মাইয়া আশার পরার কথা আছিল। আর আমাগো কথা ছিল ওই ওন্না যে পড়বে আমরা যেন তারই তুল্লা আনি। এই আশার ওন্না এই মাইয়া কেন পইরা আছে আমরা এইটাই জানমু। কেমনে? আমরা খালি ওন্না পরা মাইয়া দেখছি আর তুল্লা নিয়ে চইলা আইছি। দুইজনের মধ্যে একজন বলল, আমার বোন কই? ওরে সাইডাতে নিয়ে যাবো আমি ওরে। মায়া ছোট হোক আর বড় হোক, মায়া তো মোল্লাবাড়ি, তাও এখন একটা না দুইটা। এইবার মোল্লাবাড়িতে একখান শিক্ষা দেওয়া যাইব। ছোটটার লগে এটারে বন্ধ করে। খবরদার আমারে ধরার চেষ্টা করলে না গুলি করে দিব আমি। মনি করিম সওদাগরের বুকে বন্দুক ঠেকায়। আলী পাশের ঘরের তালা খুলে তারাকে বের করে আনে। তারা ছুটে এসে মনির পিছে দাঁড়ায়। করিম সওদাগর চেঁচিয়ে উঠে আলীর ওপরে, আলী বাপের লগে বেইমানি ছাইরা দিল কেন মায়াডারে? করিম সওদাগরের কথা শুনে অবাক হয়ে আলীর দিকে তাকায় মনি। আলী তখন করিম সওদাগরকে বলে, আব্বা, আপনি ভুল করতেছেন, এসব ঠিক না, যেতে দিন ওদের। চুপ থাক অপদার্থ। এই দিন দেখার জন্য এই মায়ার লগে তোরে ভাব করতে পাঠাইছিলাম আমি। করিম সওদাগর মনিকে ইশারা করে বলল, কি হচ্ছে এসব বুঝতে পারে না মনি। আলী একে আব্বা কেন ডাকছে, এর মানে কি? আলী সওদাগর বাড়ির ছেলে। আলী এই জন্য মনিকে ঠিক করে পরিচয় দেয়নি। মনি করিম সওদাগরের বুক থেকে বন্দুক নামায়। কোনো কথা না বলে শুধু আলীর দিকে তাকিয়ে থাকে। করিম সওদাগর আবার বলতে শুরু করে, তোরে আমি বিদ্যাস পাঠাইলাম, শিক্ষিত বানায় লাভটা কি হইল? একখানা মায়া পটাইতে পারলা না তুমি? কি করবো আমি আব্বা, আপনার হুকুম মানতে তো গেছিলাম আমি আপনার কাজ করতে, কিন্তু সে একজোড়া চোখের মায়ে পড়ে গেছে, আমার উদ্দেশ্য ভুলে গেছে। আমি কে, আমার উদ্দেশ্য কি, আমি কোন বাড়ির পোলা, শত্রুপক্ষের প্রেমে পড়ে গেছি আমি সত্যিকারে ভালোবেসে ফেলেছি তাকে। আমার পক্ষে আপনার হুকুম মানা সম্ভব না আব্বা। চুপ থাক বেয়াদব। হানিফ সওদাগর ধমক দিয়ে চুপ করিয়ে দেয় তাকে। শফিক মোল্লা পুলিশ নিয়ে চলে আসলো সওদাগর বাড়িতে। মনি আর তারাকে গিয়ে শফিক মোল্লার পিছে দাঁড়ালো। মনি তখনও এক দৃষ্টিতে তাকিয়েছিল আলীর দিকে। তার মুখের ভাষা যেন সে কেড়ে নিয়েছে। শফিক মোল্লা এক মুহূর্ত দেরি না করে মেয়েদের নিয়ে বাড়ি ফিরলেন। যাবার সময় মনি আবার তাকালো আলীর দিকে। তখন আলীও দেখলো মনির দিকে। মনির চোখে এক প্রকার ঘৃণা জমেছিল আলীর জন্য। মহিমা বেগম মেয়েকে পেয়ে বুকে জড়িয়ে নিলেন। শাহানা বেগম মনিকে টেনে নিয়ে গেলেন ওপরের ঘরে। মনি, মা আমার, এমন কেন করিস তুই বলতো? আবার গেছিলি তুই সওদাগরের যে বাড়িতে? তোর যদি কিছু হইয়া যাইতো? কিছু হইব না আমার মা। চুপ যা, হবার হইছে। এখন শিকদার গো ডাইক্কা আমি তোর বিয়ার ব্যবস্থা করমু। তোরে বিয়া দিবার পারলেই শান্তি।
আমি বিয়ে করব না মা, আমি তোমার কাছেই থাকবো সারা জীবন। চুপ, এমনটা হয় না। মাইয়া মানুষের বিয়া কইরা পরার বাড়ি যাইবার লাগে, এইটাই নিয়ম। আর কইবি না কেন? বিয়া তুই না কইছিলি যে বোনদের বিয়া হইয়ে গেলে তুই বিয়া করবি? তোমার পোলারে বিয়া দাও আগে, ওর দায়িত্ব ওরে বুঝাই দাও, তারপর আমি বিয়া করব। এই ছেলে মানুষ, ওর যখন ইচ্ছা তখন বিয়া করব। ও ছেলে মানুষ, বড় আম্মুর মাইয়ারে তুইলা নিয়ে গেছে, এটা জানার পরেও ওই মায়ের আঁচলের তলে লুকায়া থাকে, ওই কেমন ছেলে মানুষ? চুপ কর মনি, ও তোর ভাই। যাই হোক, ওরে বিয়া দাও, আমি বিয়া করতাম না। বিরক্ত হয়ে শাহানা বেগম ঘর থেকে বের হলেন। মনি বিছানায় বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করতেই আলীর কথা মনে হলো। কত নিখুঁত ভাবে ঠকিয়েছে আলী তাকে, বুঝতেই দেয়নি সে সওদাগর বাড়ির ছেলে। অভিমান বুকে জমিয়ে মনি ঘুমিয়ে পড়ল। সকালে শিকদার বাড়ি থেকে লোকজন আসলো বিয়ের তারিখ ঠিক করতে। তাদের নাকি জলদি বিয়ে করাতে হবে। ছেলে কিছুদিন পর ব্যবসার কাজে বাহিরে যাবে, তাই বিয়ের তারিখ 2 দিন পর ঠিক করা হলো। ইচ্ছের বিরুদ্ধে গিয়ে মনি বিয়েতে রাজি হয়ে গেল, কিন্তু নিজের মনকে কিছুতেই শান্ত করতে পারছিল না। আজকে মনির বিয়ে, তাকে বউ সাজানো হলো। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন চলে আসলো। একটু পর বরযাত্রীও চলে আসবে। এদিকে সওদাগর বাড়িতে আলী আর করিম সওদাগরের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে। আব্বা, আজকে মনির বিয়া, এখন কিছু করতে না পারলে শিকদার বাড়ির লোকের ওকে বউ বানিয়ে নিয়ে যাবে। আব্বা, আপনি কিছু করেন আব্বা। চুপ থাক বেদব। আমি বাইচা থাকতে মোল্লাবাড়ি মায়ারে আমি আমার বাড়ির বউ বানাবো না। ভুল লাগাছিস বেটা। তোর ওই মনির বাপে তোরই বড় ভাইয়ের সাথে কি করছিল, লজ্জা হওয়া উচিত তোর। বড় ভাইয়ের তো দোষ আছিল আব্বা, এই জন্য সে শাস্তি পেয়েছে। আপনি তার দোষের শাস্তি আমারে দিচ্ছেন কেন? আমার ভালোবাসাকে দিচ্ছেন কেন? আর একবার ওই বাড়ির নাম নিলে আমি তোরে গার ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে বার করে দিব। তার আর দরকার নেই আব্বা। আমি নিজের আপনের পাপের সাম্রাজ্য ত্যাগ করে চলে যাচ্ছি, আর কোনো দিন ফিরবো না এখানে। এখানে আমার দাম নেই, আমার ভালোবাসার দাম নেই। সেইখানে আমি আর এক মুহূর্ত দাঁড়াবো না। চললাম আমি আমার ভালোবাসার কাছে। মোল্লা বাড়িতে বরপক্ষরা চলে আসলো। কাজী সাহেব দুজনকে দুপাশে বসিয়ে দোয়া পড়ছে। মনির কেন জানি বারবার আলীর কথা মনে পড়ছে। কিছু একটা তাকে বাধা দিচ্ছে এই বিয়েতে। সে যেন বলতে চেয়েও বলতে পারছে না যে এই বিয়েতে তার মত নেই। শোয়েব দূর থেকে মনির দিকে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে যেন সে মনিকে নিয়ে পালিয়ে গেলে বাঁচে। হঠাৎ কোথা থেকে এক লোক এসে মনির হবু বরের কলার ধরে কষিয়ে একটা চড় মারে, টেনে তুলে নিয়ে আবার একটা চড় মারে। একের পর এক চড় মারতেই থাকে। সে এমন ভাবে মারছে যেন কত দিনের রাগ সে প্রকাশ করছে তার উপরে। কেউ তাকে বাধা দেওয়ার সাহস পাচ্ছে না। বয়সের ভারী হয়তো লোকটাকে চেনা যাচ্ছে না, তবে রাগ আর মানুষ মারার ধরন দেখে নিমেষেই চিনে ফেলেছে সবাই। তিনি হলেন মোল্লা বাড়ির ছোট ছেলে রফিক মোল্লা। কিন্তু তিনি হঠাৎ কোথা থেকে আসলেন, আর এভাবে নিজের হবু জামাইকে মারছেনই বা কেন, কেউ বুঝতে পারছেন না। মিজান শিকদার তার ছেলেকে আগলে ধরে সামনে দাঁড়ালেন। রফিক সাহেব, এ কি করতেছেন আপনি? এ আমার ছেলে ইরফান, আপনি এভাবে ওকে মারতেছেন কেন? ও আপনার মেয়ের হবু জামাই। হেরা তোর ফলার দিঘা কেন মারতাছি আমি ওরে? তোর সাহস কেমনে হইল আমার বাড়িতে আসার, তাও আবার আমার মায়ের বিয়ে করবার আসছ? পুলিশ এসে ঘিরে ধরল ইরফানের চারদিক। ইরফান 2 হাত তুলে নিজেকে আত্মসমর্পণ করলো। রফিক মোল্লা বলতে শুরু করলো, এই বেড়া এক আসামি 5 বছর আগে বয়স্ক দম্পতিকে খুন করে। খালি এই খুনেরই না, আরও মেলা খুনের দোষ আছে ওর। বারবার জেল থেকে পালাইছে ওই। জেলে 2 জন একলগে আসিলাম। মাত্র 3-4 দিন হলো বেটা জেল থেকে পলাইছে। আইসা আমার পরিবারের দিকে নজর পড়ছে সম্পত্তি হাতানোর জন্যই। দেখছে রফিক মোল্লা জেলে আর কি করবে। তোকে তো আমি। রফিক সাহেব,
আজকে আপনার জামিন হয়েছে। ওকে খুন করে আপনি আবার আইন নিজের হাতে তুলে নেবেন না, প্লিজ। পুলিশ ইরফানকে নিয়ে চলে গেল। মিজান শিকদার রফিক মোল্লার কাছে ক্ষমা চাইল। নিজের পরিবার নিয়ে বের হয়ে গেল বাড়ি থেকে। তারা জানতো না যে তাদের ছেলে এমন। সে বারবার বলতো ব্যবসার কাজে বাহিরে যাচ্ছে, মাসে মাসে চিঠি পাঠাতো। মনিকে বিবাহের কথা ও চিঠিতে লিখে বলেছিল যে তাকে নাকি ইরফানের পছন্দ খুব, সেজন্য বিয়ে করতে চায়। তারা লজ্জিত হয়ে চলে গেল। এত কিছুর পরও মনি যেখানে বসেছিল ঠিক সেখানেই বসে আছে। সে আলাদাই দুনিয়ায় পড়ে আছে। গুলশানারা বেগম কপাল চাপড়ে বললেন,